আরশি দৌড়ানোর স্পিড আরেকটু বাড়ায়, আর তখনই বিহানের প্রশস্ত বুকে ধাক্কা খায়। আকস্মিক ধাক্কায় দুজনেই মাটিতে পড়ে যায়। আসলে বিহানও বুঝতে পারেনি যে ব্যাপারটা এরকম হবে। বিহান পিছু ঘুরে কিছু বুঝে ওঠার আগেই আরশি এসে তার বুকে ধাক্কা খায়। মাটিটা একটু ভিজা থাকায় বিহানের পাটা স্লিপ কেটে দুজনেই পড়ে যায়। আর এখন তাদের বর্তমান অবস্থান মাটিতে। বিহান নিচে পড়ে আছে আর তার বুকের ওপরে আরশি। বিহান পড়ে গিয়ে বিরক্তির কণ্ঠে বলে, কি রে বাবা, যখন তখন আমার বুকে কেন ধাক্কা দাও? বললেই তো হয় যে তুমি তোমার স্বামীর বুকে একটু থাকতে চাও, তাহলেই তো আমি বুকে নিয়ে একটু আদর করে দেই। তার জন্য এত ধাক্কা দেওয়ার কি প্রয়োজন বুঝলাম না। আরশি পড়ে গিয়ে এমনিতে মেজাজটা চটেছিল, তার উপরে বিহানের এই সব কথা আরো বেশি তেতে ওঠে। বলে, অসভ্য লোক, একদম আজে বাজে কথা বলবেন না বলে দিচ্ছি। আমার বয়েই গেছে আপনার বুকে থাকতে। বলেই আরশি বিহানের বুক থেকে উঠে দাঁড়ায়। বিহানও উঠে দাঁড়িয়ে অসহায় মুখে বলে, ও, তার মানে তুমি আমার বুকে থাকার জন্য ধাক্কা দাওনি? আরশি কটমট করতে করতে জবাব দেয়, একদমই না। আরুষির কথায় বিহান আরেকটু অসহায় ফেস করার মতো করে ভঙ্গি করে বলে, ও, বুঝেছি। আমি আর এতক্ষণ কত কি না ভাবলাম, যে বউ হয়তো আমার বুকে আসার কথা বলতে পারে না লজ্জায়, তাই এরকম বারবার ধাক্কা দিয়ে আমায় সিগন্যাল দেয় বুকে নেওয়ার জন্য। আরশি রাগে গজগজ করতে করতে বলে, অসভ্য লোক, আপনি একটু বেশি ভাবেন, নিজের মাইন্ডটা ঠিক করুন, যত সব ফাউল আজগুবি কথাবার্তা। বলেই আরশি আর দাঁড়ায় না, বিরক্তিতে ওখান থেকে চলে যায় ঝামেলা বাড়াবে না বলে। আগে এই বেয়াদবটাকে ধরতে হবে, তারপর এই লোকটাকে সে দেখে নেবে। আর এদিকে বিহান আরশির যাওয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। বউকে রাগাতে তার ভীষণ ভালো লাগে। আহা, বউ তার রাগলে কত কিউট লাগে। আর এই কিউটনেস দেখার লোভই তো বিহান সামলাতে পারে না। আরশির রাগান্বিত চেহারার কথা ভাবতেই বিহান এবার একটু জোরেই হেসে ওঠে। এমন সময় ওখানে উপস্থিত হয় আদিল, নিহাল আর আকাশ। ওরা এসে বিহানের দু কাঁধে হাত রেখে দাঁড়ায়। আকাশ দুষ্টুমি করেই বলে, কি মামা, কিছু চলে নাকি? আকাশের কথায় বিহান ভুরু কুঁচকে বলে, কি চলবে? আকাশ আরেকটু বিহানের কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলে, না মানে, কোথাও পড়ে গিয়েছিস মামা, উঠতে পারছিস না? বিহান আকাশের এইসব ঘোরানো কথায় বিরক্ত হয়ে ওর দিকে বিরক্তির চোখে তাকিয়ে থাকে। আকাশের কথা বুঝতে পারেনি এমনটা নয়, বুঝতে পেরেছে, আর পেরেছে এই জন্যই তো তার এই চাহনি। বিহানের বিরক্তিকর চাহনি দেখে আদিল দাঁত কেলিয়ে বলে, ওরে কি কস মামা, আমারে ক, আমি কইতেছি। এরপর আদিলের গানের সুর তুলে গায়, মন প্রেমে পড়েছে বন্ধু, না মানাবো বন্ধু, কে পাগল করেছে? প্রেমে পড়েছে বন্ধু, মন প্রেমে প্রেমে পড়েছে। কি মামা, সত্য কইছি না? পড়ছন তো মামির প্রেমে, তাও আবার উষ্ঠা খাইয়া? বিহান ভাবলেশহীন কণ্ঠে বলে, তো কি হয়েছে? বউয়ের প্রেমেই তো পড়ছি, অন্য কারোর প্রেমে তো আর পড়িনি। বিহানের কথা শেষ হতেই তিন বন্ধু খুশিতে চেঁচিয়ে ওঠে, বিহানকে চাপটে ধরে। একটু পর ছেড়ে দেয় নেহাল বলে, আরে মামা বিহান, এত সহজে প্রেমের কথা স্বীকার করলো? আমরা তো বিশ্বাসই করছি না। কত সহজে বলে দিল যে সে তার বউয়ের প্রেমে পড়েছে। ভাবা যায়? এই খুশিতে কি আমাদের পার্টি দেওয়া উচিত না? অবশ্যই মামা, অবশ্যই দেওয়া উচিত। তাহলে আর কি, আজকে রাতে ডিনার শেষে সবাই মিলে একটা ছোটখাটো পার্টি হয়ে যাক, কি বলিস? হ্যাঁ, হয়ে যাক, আমার কোনো সমস্যা নাই। নিহালও বলে উঠল, ও, আমার নাই ভাই, এতদিনে বন্ধুর পকেট খালি করার একটা সুযোগ পাইছি, হাতছাড়া করুম কেন? আদিল বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে ছোটখাটো একটা ট্রিট নেওয়া যায়। আর এখান থেকে যাওয়ার আগে একদিন বড় ট্রিট নেওয়া যাবে, তোরা কি বলিস? সহমত। আকাশও বলে উঠল, সহমত। বিহান এবারে ওদের কথার প্রেক্ষিতে বলল, এই সহমতের বাচ্চারা সহমত। তোরা কি আজকে ডিনার করবি না, নাকি এখানেই রাত কাটাবি? বিহানের কথা শুনে তিন বন্ধু হা হয়ে যায়। বিহান এভাবে কথা বলছে তাদের যেন বিশ্বাসই হচ্ছে না।
এরকম সম্বোধনে বিহান কখনো কথা বলে না। তাহলে আজকে কি হলো এর? আদিল বলে উঠল, এই বিহান দোস্ত, তুই ঠিক আছিস তো? আমার আবার কি হবে? না মানে, তুই তো এরকম সম্বোধনে কথা বলিস না, আজকে বললি যে। আদিলের কথায় বিহান ভাবলেশহীন কণ্ঠে বলে, আগে কি বইয়ের সংস্পর্শে এসেছিলাম যে এইভাবে কথা বলবো? আজকে বইয়ের থেকে শিখলাম বন্ধুদেরকে কিভাবে সম্বোধন করতে হয়, তাই তোদের ওপরে একটু অ্যাপ্লাই করলাম। যতই হোক, বইয়ের থেকে প্রথম কিছু শেখা অ্যাপ্লাই না করলে হয়? বলেই বিহান ট্রাউজারের পকেটে দু হাত গুজে ওইরকম অবস্থায় ওখান থেকে প্রস্থান করে, আর পেছনে রেখে যায় হতভম্ব হওয়া তিন বন্ধুকে। খাবার টেবিলে বসে আছে সবাই একটা টেবিলেই। ছেলেরা বসেছে এক সাইডে, মেয়েরা বসেছে এক সাইডে। বিহান আর আরশি মুখোমুখি চেয়ারে বসা। তামান্না বসেছে আরশির থেকে 2টা চেয়ার পরে। মিতালি আর বর্ষা মাঝখানে, আর ওরা দুই বান্ধবী দুই সাইডে। সবাই খাওয়া দাওয়া করছে আর কথাবার্তা বলছে, শুধু কথা নেই এই দুই বান্ধবীর মুখে। তামান্নার মন আজকে খারাপ, ভীষণ খারাপ। বেচারি আরশির ফোন থেকে তখন নিয়ে গিয়েছিল আরশির সাথে একটু কথা বলার জন্য। তার ফোন থেকে ফোনটা দিলে আরিশ কোনোদিনও ধরতো না, আর এই জন্যই তো তখন আরশির ফোনটা ওভাবে নিয়ে গিয়েছিল যে বোনের ফোন থেকে ফোন দিলে বোন ভেবে ফোনটা ধরবে। ধরেও ছিল, কিন্তু যখন তামান্নার কণ্ঠস্বর শুনল, সাথে সাথে ফোনটা কেটে বন্ধ করে রেখেছে। আর তখন থেকেই তামান্নার মনটা খারাপ। ভালোবাসার মানুষের থেকে এরকম ব্যবহারে প্রচণ্ড হৃদয় ব্যথিত হয়। কিন্তু ভালো লাগছে না কিছুই, অসহ্য, সবকিছুই অসহ্য ঠেকছে। আর তামান্নার এই রকম নির্জীব অবস্থা দেখে আরশিরও মন খারাপ। কেন জানি না, এই মেয়েটার সাথে একটা আলাদা কানেকশন ফিল করতে পারে আরশি। অনেকে আপন আপন লাগে তাকে। আর এই জন্যই তো 2 বছরে তাদের মধ্যে এত ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে। আরশি দীর্ঘশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দেয়। এখন হাজার কিছু করলেও তামান্নার মন ভালো হবে না। আর ওর মন ভালো হবে, এখন ভালো করতে গেলে আরিশকে অনেক কাঠখড় পোড়াতে হবে, যেটা এতগুলো মানুষের সামনে আরশির পক্ষে সম্ভব নয়। একটু আগে আদিল তাদের সবাইকে জানিয়েছে যে আজকে রাতে সবাই মিলে আড্ডা দিবে। ইরশাদ চৌধুরী আর আঞ্জুমান বেগম শুনে না করে দিয়েছে যে তারা এসবের মধ্যে থাকতে পারবে না। ছেলে মেয়েদের আড্ডার মাঝে তারা থেকে কি করবে? সবাই মিলে অনেকবার বললেও তারা শোনেনি, কিছুতেই রাজি হয়নি ছেলে মেয়ের আড্ডার মাঝে থাকতে। তাই আরশি ওই সময়টাকেই বেছে নিয়েছে তামান্নার মন ভালো করার জন্য। অন্ধকার রুম, কোথাও কোনো আলোর রেশ নেই। অন্ধকার রুমের ভেতরে বইছে নিকোটিনের বিষাক্ত ধোঁয়া। একটি ছেলে বসে আছে খাটের সাথে হেলান দিয়ে, একটি পা ভাঁজ করা আর একটি পা মেলে দেওয়া। ডান হাতে সিগারেট আর বাম হাতে একটি মেয়ের ছবি, যেটা উঁচু করে রেখেছে তার মুখের সামনে। মেয়েটি দাঁড়িয়ে আছে নদীর পাড়ে, পরনে রয়েছে তার বাসন্তী রঙের শাড়ি, 2 হাতে গাঁদা ফুলের মালা, খোঁপায় এক সাইডে দিয়ে গাঁদা ফুল গোজা, কানে সোনার বড় ঝুমকো, চোখে গাঢ় কালো কাজল টানা, ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক। ব্যাস, মেয়েটির সাজগোজ এতটুকুই, আর এতটুকুতেই যেন মেয়েটিকে অপ্সরার ন্যায় সুন্দর দেখাচ্ছে। ছবিটির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ছেলেটি। বুকের ভেতর তার জ্বলছে দাবানলের আগুনের মতো, যেটা নেভানোর সাধ্যই তার নেই। কবে থামবে তার এই বুকের ভেতরের দহন? মরুভূমি নাই এই বুকে, কবে নামবে সে এক পশলা বৃষ্টি হয়ে? নিজের ভাবনায় নিজেই চমকে ওঠে ছেলেটি। না না, এসব কি ভাবছিল সে? এটা হতে পারে না, কখনো না। সে এই দাবানলে ধুকে ধুকে মরতে রাজি, কিন্তু প্রেয়সীর সান্নিধ্যে এই দাবানল শীতল করতে চায় না সে। তার ভালোবাসার যে, তার থেকে দূরত্বই মঙ্গল, কাছে আসলেই সর্বনাশ। জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়ে আছে চারপাশ। নিস্তব্ধ নিরিবিলি জায়গায় মুখরিত হয়ে আছে বন্ধুদের শোরগোলে। কারোর মুখে লেগে আছে জ্যোৎস্নার আলো, তো কারোর মুখে লেগে আছে আমাবস্যার অন্ধকার। তামান্না দাঁড়িয়ে আছে একটা সাইডে,
আরশি দাঁড়িয়ে আছে তার থেকে সামান্য দূরে, বুকে দুই হাত আড়াআড়ি করে তার দিকেই তাকিয়ে। কারোর মুখে কোনো কথা নেই, চুপচাপ হয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে দুজনে। তাদের থেকে একটু দূরে আদিল নিহাল ঘাসের ওপরে বিছানানোর জন্য রুম থেকে বেডশিট এনে সেটা বিছাচ্ছে। বর্ষা, মিতালি তারা দুজন কুশন বালিশ হাতে দাঁড়িয়ে আছে। আজকে রাতে নাকি বিহান, আদিল, নিহাল, আকাশ এরা এখানেই ঘুমাবে, জ্যোৎস্নার আলো গায়ে মাখবে। তার জন্যই তারা মিতালি আর বর্ষার কাছে হুকুম জারি করেছিল এই সব আনার জন্য। তারা কি এমনি এমনি ঘুমাবে নাকি? তারা তার পেছনে কোনো উদ্দেশ্য আছে, সেটা জানা নেই কারোরই। সবাই কত হাসি আনন্দে মেতে আছে, কিন্তু তাদের আনন্দে সামিল হতে পারছে না তামান্না। তার আজ নিজেকে বড্ড অভাগী মনে হচ্ছে। মনে হচ্ছে না, সে তো সত্যিই অভাগী। কতটা অভাগী হয়ে পৃথিবীতে জন্ম নিলে নিজের জন্মদাত্রী মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়, আত্মীয় স্বজনের লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়। সে তো তার এই ছোট্ট জীবনে কারোর ভালোবাসা পেল না, যাকে সে ভালোবাসে তার থেকেও না। যেটা পেয়েছে সেটা শুধুই বেদনা। তার ভালোবাসার কাছে তার কোনো মূল্য নেই, সে তার ভালোবাসার কাছে মূল্যহীন। কথাগুলো ভাবতেই তার গলায় আটকে রাখা কান্নাগুলো বেরিয়ে আসতে চায়, কিন্তু সে কাঁদবে না, কোনো পরিস্থিতিতেই না। কারণ সে কাঁদলে তার চোখে পানি মুছে দেওয়ার কেউ নেই। পুরো পৃথিবীতে সে একা, তার কেউ নেই, কেউ না। তার চোখে কান্না মানায় না। তামান্না নিজের কণ্ঠের কান্নাগুলো গিলে মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। আরুষির দিকে তাকায়, আরুষিও তার দিকে তাকিয়ে আছে। আরুষির এরকম মলিন মুখ দেখে তার খুব খারাপ লাগলো। এর জন্যই তো ওর জানের জান এতটা কষ্ট পাচ্ছে, এটা কি সহ্য হবে তামান্নার? তাই আরুষির কাছে এগিয়ে গিয়ে বলে, কিরে ননদিনী রাইবাঘিনী, মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? জামাই এখানে নাই বলে? তামান্নার কথায় আরুষি ভুরু কুঁচকে বলে, নিজের দোষ অন্যের উপরে চাপাচ্ছিস কেন? কে কার জন্য মন খারাপ করে আছে সেটা তো দেখতেই পাচ্ছি। আরুষির কথায় তামান্না ভাব নিয়ে সামনের চুলগুলো পেছনে টেনে বলে, তোর চোখের সমস্যা, তাই ভালোভাবে দেখতে পাচ্ছিস না। যা বেডি, ডাক্তার দেখা। তামান্নার কথায় আরুষি তেতে উঠে বলে, এই বেয়াদব, একদম ফাউল কথা বলবি না। আমার চোখের সমস্যা না তোর মাথার সমস্যা? ওই জন্যই তো আমার ভাই একটু রাগ দেখিয়েছে কি দেখায়নি, ফোনটা কেটে বন্ধ করে রেখেছে। আর তুই সেই দুঃখে জর্জরিত হয়ে হেরে দেবদাসিনী হয়ে একেবারে বসে আছিস। আরুষির কথায় তামান্না ভুরু কুঁচকে বলে, কে বলেছে তোকে যে তোর ভাইয়ের ব্যবহারে আমি দেবদাসিনী হয়ে বসে আছি? দেবদাস তো বানাবো তোর ভাইকে আমার ভালোবাসায়। তোর ভাই কি ভেবেছে এত তাড়াতাড়ি আমার হাত থেকে মুক্তি পাবে? এরকম ব্যবহার করলে আমার হাত থেকে মুক্তি পাবে? সেটা তো কখনো হবার নয় সোনা। এই তামান্নার দেহে যতদিন প্রাণ আছে ততদিন তোর ভাইয়ের মুক্তি নেই। তামান্না আর আরশের কথার মাঝে এখানে বিহান আসে। দুই হাতে তার নানান ধরনের চিপস, চকলেট, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস, বাদাম আরও নানান ধরনের জিনিস নিয়ে এগিয়ে আসছে তাদের দিকে। আর বিহানের থেকে কিছুটা দূরে আকাশ হাতে বড় ট্রে করে চিকেন ফ্রাই, পপকর্ন নিয়ে আসছে। বিহানকে আসতে দেখে তামান্না ওখান থেকে চলে যায়। আরুষি তামান্নাকে কিছু বলবে তার আগে বিহানের কথায় থেমে যায়। এখানে একা দাঁড়িয়ে আছো কেন? আরুষি বলে ওঠে, একা কোথায়, তামান্না ছিল, আপনাকে দেখে চলে গেল। আরুষির কথা শুনে বিহান এই বিষয়ে আর কিছুই বলল না, প্রসঙ্গ পাল্টিয়ে বলল, আপনার কি হয়েছে ম্যাডাম, বলা যাবে? আমার আবার কি হবে, আর কি বা বলবো আপনাকে? যেটা হয়েছে সেটাই বলেন। কিছু হয়নি। মিথ্যা কেন বলছেন? কি ভেবেছেন আপনার মিথ্যা আমি ধরতে পারবো না? ভুলে যাবেন না ম্যাডাম, আমি একজন আর্মি অফিসার। সন্ত্রাসীদের চেহারা দেখে বলতে পারি যে সত্যি বলছে নাকি মিথ্যা। সেখানে আপনি আমার স্ত্রী আর আপনাকে দেখে বুঝবো না? আরশি বিহানের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপর বলে, এই আর্মির চাকরি, সন্ত্রাসী আর এই সত্য মিথ্যা বিচারের করতে করতে আপনি এখন সাধারণ কিছুর মধ্যেও সন্দেহজনক কিছু দেখতে পাচ্ছেন।
আমার মনে হয় আপনার কিছুদিন রেস্ট নেওয়ার প্রয়োজন, তাহলে হয়তো আর এই প্রবলেমটা হবে না। আরশির কথায় এবার বিহান বলে, মোটেও না, আমার রেস্টের প্রয়োজন নেই, আপনার সত্য বলাটা শেখা প্রয়োজন। আরশি শান্তভাবেই বলে, আমি সত্য কথাই বলি, শুধু আপনি সেই সত্যটা মানতে পারছেন না। তাই আপনি সত্য কথা বলেন, তাহলে আমি ভুল দেখি, তাই না? বিহানের কথায় আরশি সন্দিহান কণ্ঠে বলে, কি দেখেছেন আপনি? কি বলতে চাইছেন? আপনাকে আমি সকাল থেকে লক্ষ্য করছি ম্যাডাম, সকাল থেকে এ পর্যন্ত আপনার মধ্যে সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু খাবার টেবিলে একটা মেসেজ আসে আপনার ফোনে, আর সেই মেসেজ দেখে আপনার চেহারার আমাবস্যার অন্ধকার নেমে আসে। আমি এটাই বলতে চাচ্ছি যে মেসেজটা কি ছিল, যেটা দেখার পর আপনার এত পরিবর্তন? বিহানের শেষের কথাগুলো শুনে আরশির কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যায়, গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। কোনো রকমের শুকনো ঢোক গিলে বলে, কিসের মেসেজ? কোন মেসেজ? কোনো মেসেজ আসেনি তো। ওটা তো এমনি ফোনের মেসেজ ছিল। বিহান আরশির এইরকম অবস্থা দেখে ভুরু কুঁচকে বলে, তাই ফোনের মেসেজ ছিল? আচ্ছা, মানলাম যে ওটা ফোনের মেসেজ ছিল, কিন্তু আপনি ওরকম ভয় পেয়ে গিয়েছিলেন কেন? আর কেনই বা আপনার এখন কথা তুতলিয়ে যাচ্ছে? আরুষির কোনো কথাই বলে না, ওখান থেকে চলে যায়। একটু দূরে গিয়ে পেছনে ফিরে বলে, বেশি ঘাটাবেন না ক্যাপ্টেন সাহেব, যে কাজে আসছেন সেইটা করুন, নিজের কাজে মন দিন, এতে আপনারই ভালো। কথাগুলো বলে আবারও ওখান থেকে সামনের দিকে পা বাড়ায় আরশি। বিহান সন্দিহান চোখে আরশির প্রস্থান দেখছে। মেয়েটা কি পালিয়ে গেল উত্তর দেবে না বলে? হ্যাঁ, পালিয়েই তো গেল, কিন্তু কেন? কি আছে ওই মেসেজে? তাকে জানতেই হবে। আরশিকে সুবিধার মনে হচ্ছে না বিহানের। এই মেয়ের মধ্যে কোনো না কোনো রহস্য তো আছেই, আর এই রহস্য সে বের করেই ছাড়বে। বিহান নিজের মনোবল দৃঢ় করে এই বিষয়ে। এরপর সে ওখান থেকে এগিয়ে যায় সামনের দিকে। বিহান কি আসতে দেখে আদিল বলে ওঠে, আরে ভাই, কখন গিয়েছিস আর এখন আসলি? পুরো রাত কি শুধু এমনি এমনি বসিয়েই কাটিয়ে দিব, নাকি একটু আড্ডাও দিব আমরা, কোনটা? বিহান হাতের জিনিসপত্রগুলো রেখে বসতে বসতে বলে, বসে রাত পার করবি কেন? তোরা শুরু কর, আমি তো আছি। মিতালি বলে উঠল, আচ্ছা সবাই রেডি হও, এখন আমরা ট্রুথ ডেয়ার খেলবো। একটা বোতল ঘোরানো হবে, যার দিকে গিয়ে থামবে তাকে ট্রুথ দেওয়া হবে অথবা ডেয়ার, একটা বেছে নিতে হবে। আর ট্রুথ ডেয়ার খেলার নিয়ম তো তোমরা সবাই জানোই, আর তো কিছু বলে দিতে হবে না আশা করি। তাহলে চলো, খেলা স্টার্ট। বোতল ঘোরাতেই প্রথম বোতল গিয়ে থামে আকাশের দিকে। সবাই খুশিতে হৈ হৈ করে ওঠে। আদিল বলে সে সবাইকে প্রশ্ন করবে। এরপর আকাশের উদ্দেশ্যে বলে, ট্রুথ নাকি ডিয়ার? আকাশ কিছু একটা ভেবে ট্রুথ বেছে নেয়। আদিল প্রশ্ন করে, ট্রুথ নিয়েছিস? সত্যি বলছি কিন্তু, তোর কোনো গার্লফ্রেন্ড আছে? আমার গার্লফ্রেন্ড থাকলে কি তোরা জানতিস না? হ্যাঁ জানতাম, কিন্তু বেটা তুই তো ভেতরে ভেতরে বহুত শেয়ানা, তাই জিজ্ঞেস করলাম। এখন ভালো বাচ্চাদের মতো করে উত্তর দে। আকাশ কি মনে করে যেন তামান্নার দিকে তাকিয়ে বলে, না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তবে একজনকে খুব ভালো লেগেছে। ভালো যখন লেগেছে, আশা করছি খুব তাড়াতাড়ি ভালোবাসা হয়ে যাবে। আকাশের কথা শুনে বর্ষা অবাক কণ্ঠে বলে, আরে, আমার ডুপ্লিকেট তুই আবার কাকে পছন্দ করলি? কোন হতভাগীর কপাল পোড়ালি রে? আকাশ তামান্নার দিকে তাকিয়ে থেকেই বলে, সময় হোক, এমনিতেই জানতে পারবি। মিতালি বলে ওঠে, এতদিন পর তোর কাউকে পছন্দ হয়েছে, আমরা সত্যিই খুব খুশি। আমরা দোয়া করি সেই সময়টা খুব জলদিই আসুক। কথাগুলো বলে মিতালি আবারও বোতল ঘোরায়। এবার বোতল গিয়ে থামে নিহালের দিকে। নিহালকে ট্রুথ দেওয়ার মধ্যে একটা বেছে নেওয়া হয়েছে। বললে নিহাল ডেয়ারি নেয়, আর এতেই সে যেন বেচারা ফেঁসে যায়। নিহাল একটা প্রেম করে, এটা সবাইকে জানে, কিন্তু মেয়েটিকে এটা কেউই জানে না। তাই নিহালকে বলা হয় এই মুহূর্তে ওই মেয়েটির সাথে তাদেরকে কথা বলিয়ে দিতে। নিহাল প্রথমে রাজি না হলেও সবার চাপে পড়ে একটা সময় রাজি হয়ে যায়।
নিহাল মেয়েটিকে ফোন করে আশ্চর্যজনকভাবে মেয়েটির ফোনটা বন্ধ হয়ে আসে। এতে যেন নিহাল হাঁপ ছেড়ে বাঁচে, বুকের ওপর থেকে মনে হচ্ছে ভারী একটা পাথর নেমে গেছে। নিহাল এই মুহূর্তে মেয়েটির সাথে পরিচয় করাতে চাচ্ছে না, আরো কিছুটা সময় নিতে চাই, এরপর জানাবে। সবার প্রথমে মন খারাপ হলেও মেনে নেয়। ফোনটা বন্ধ থাকলে কি আর করার। সবাই মন খারাপ একটা সাইডে রেখে আবারও খেলা শুরু করে। এবার বোতল নিয়ে থামে তামান্নার দিকে। তামান্নাকে ট্রুথ ডেয়ার একটা নিতে বলে। পাকনামো করে ডেয়ারই নিল। আদিল বলে উঠল, তামান্না, তুমি যেহেতু ডেয়ার নিয়েছো, তাই এখন আমরা যেটা বলবো সেটাই করতে হবে। না করা যাবে না। ওইটা না করলে কিন্তু মাথায় একটা ডিম ফাটানো হবে। মাথায় ডিম ফাটানোর কথা শুনে তামান্না ভয় পেয়ে যায়। তারপরেও সাহস সঞ্চয় করে বলে, বলেন ভাইয়া, কি বলতে হবে, কি করতে হবে? সমস্যা নেই। তামান্নার কথায় আদিল প্রসন্ন হয়ে বলে, তুমি যখন এক কথাতেই রাজি হয়ে গেছো, তাহলে কঠিন কিছু দেব না, একটা গান গেয়ে শোনাও। তামান্নার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। বেচারি অন্য যে কোনো কিছু করতে দিলে হয়তো করে নিত, কিন্তু এই গান, এটা যে কখনোই সম্ভব নয়। তাই তামান্না না করে দেয়। সে মাথায় ডিম ভাঙতে প্রস্তুত, কিন্তু গান গাইতে নয়। বর্ষা বলে ওঠে, আরে তামান্না, পাগলের মতো কি বলছো তুমি? মাথায় ডিম কেন ভাঙবে? 2 লাইন গান গাইলেই তো হয়ে যায়। না আপু, আমি গান গাইতে পারি না, এটা আমার দ্বারা হবেই না। আমার গলা একদমই ভালো নয়। তুমি ভয় পাচ্ছ কেন? আমরাই তো, গাও না, সমস্যা নেই। আমরা তো কিছু মনে করছি না, সবাই গান গাইতে পারবে। এটা তো না, তুমি যাও, সমস্যা নেই। তামান্না কোনো কিছুতেই রাজি হয় না। আর শর্ত তো শর্তই, এটা মানতেই হবে। তাই একটা সময় ডিম নিয়ে আসা হয় তামান্নার মাথায় ভাঙার জন্য। আরশি বান্ধবীর এরকম অবস্থা দেখে তামান্নারকে বাঁচানোর জন্য পাশ থেকে গিটার হাতে নিয়ে ওর হয়ে গিয়ে গেয়ে ওঠে। ক্ষয়ে ক্ষয়ে যাওয়ার সময় মেনে নেয় তার পরাজয়, জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়। যার কথা ভাসে মেঘলা বাতাসে, তবু সে দূরে, তা মানি না। যার কথা ভাসে মেঘলা বাতাসে, তবু সে দূরে, তা মানি না। জানি না কেন, তা জানি না। সকাল 7:30। আরুষি আর তামান্না এখনো বিছানায়। দুজনের যেন ওঠার কোনো তাড়াই নেই। ওঠেনি বললে ভুল হবে, উঠেছে তো। আরো আধা ঘন্টা আগে উঠেছে, কিন্তু বিছানা এখনো কেউ ছাড়েনি। খুব সিরিয়াস ভাবে তারা কিছু একটা নিয়ে আলোচনা করছে। কি নিয়ে আলোচনা করছে সেটা স্পষ্ট নয়, কিন্তু তাদের দুজনের মুখাভাব দেখে মনে হচ্ছে তারা খুব গুরুত্বপূর্ণ কিছু একটা নিয়ে আলোচনা করছে। আলোচনার এক পর্যায়ে তামান্না কিছু মনে পড়ার ভঙ্গিতে প্রশ্ন করে, বিহান ভাইয়া কালকে ওই রকম করে কেন করলো রে? হঠাৎ করে আমাদেরকে রুমে কেন পাঠিয়ে দিল? ওনার হাবভাব দেখে মনে হচ্ছিল যেন আমরা এই মুহূর্তে রুমে না গেলে বিরাট বড় কোনো ক্ষতি হয়ে যাবে। তামান্নার কথা শুনে আরশির কপালে এবার চিন্তার ভাঁজ পড়ে। সত্যি তো, কাল হঠাৎ করে মানুষটার কি হলো যে এরকম ভাবে সবাইকে রুমে পাঠিয়ে দিল? কালকে যখন আরশি গান গাইছিল, তখন বিহানের ফোনে একটা ফোন আসে, আর তাই সে উঠে যায় কথা বলার জন্য। কিছুক্ষণ পর কথা বলে এসে সবাইকে রুমে যাওয়ার তাগাদা দেয়। যেখানে কথা ছিল তারা সবাই অর্ধেক রাত পর্যন্ত আড্ডা দিবে, সেখানে বিহানের হঠাৎ এরকম কথার মানে কেউই বুঝতে পারছিল না। কিন্তু কিছুক্ষণের মাঝে আশ্চর্যজনকভাবে সবাই রাজি হয়ে যায়। আরশি তখন এই বিষয়গুলো নিয়ে এতটা ভাবেনি। কি করে ভাববে? তখন তো আর নিজের চিন্তা মাথায় ফেটে যাওয়ার জোগাড়। কিন্তু এখন সত্যি কালকের বিষয়গুলো ভাবাচ্ছে তাকে। প্রথমত বিহানের হঠাৎ করে বাড়ি ফিরে আসা। এসেছে ভালো কথা, কিন্তু তাকে বাড়িতে কম, বাহিরে বেশি দেখা যায়। আরশি যতদূর জানে বিহান ছুটিতে বাসায় আসলে বাড়িতেই বেশি সময় কাটায় বাবা মায়ের সাথে।
কিন্তু বাহিরে খুব কমই যায়। কিন্তু এবার পুরোটাই সময় সে বাড়িতে কম, বাহিরেই বেশি সময় কাটায়। যদিও আরশি বুঝতে পেরেছে যে সে কোনো কাজে এসেছে, আর সাথে এটাও জানে যে কাজটা এতটাও সহজ নয়, খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা কাজে এসেছে বিহান। আর তাদের এখানেও এমনি এমনি ঘুরতে নিয়ে আসা হয়নি, এর পেছনেও হয়তো কোনো কারণ আছে, কিন্তু সেই কারণটাই বুঝতে পারছে না আরশি। আরশির ভাবনার মাঝেই তামান্না বলে, কিরে ননদিনী, কি ভাবছিস এত গভীর হয়ে? তামান্নার কথায় আরশির ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলে, অনেক কিছু ভাবছি, পরে এক সময় করে বলবো। শুধু এতটুকুই জেনে রাখ, উনি এমনি এমনি বাড়িতে আসেননি, বাড়িতে আসার পেছনে একটা কারণ আছে। আর শুধু তাই নয়, এখানে যে ঘুরতে নিয়ে এসেছে এটারও পেছনে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। আর আমার কেন জানি না সবকিছু গোলমেলে লাগছে, মনে হচ্ছে সামনে বড় ঝড় আসতে চলেছে। এই ঝড় হয়তো সবকিছু লন্ডভন্ড করে দিবে, নয়তো সবকিছু গুছিয়ে দিবে, বা হয়তো রহস্যের জট খুলবে, নয়তো রহস্যের জট পাকাবে। কিছু তো একটা ঘটবে, কিন্তু কি সেটা? তামান্না আরশির বলার ভঙ্গিমা দেখে বলে, আরে বাহ নরদিনী, তুই তো অনেক ভালো জ্যোতিষী হয়ে গেছিস, আগে থেকে ভবিষ্যৎ গণনা করছিস। তা কবে থেকে এসব করা শুরু করেছিস তুই? তামান্নার কথায় আরশি বিরক্ত হয়ে বলে, এই, তুই এসব ফাউল কথা বন্ধ করবি? আমার এমন কিছু ভালো লাগছে না, তোর আজগুবি কথা শোনার এখন কোনো মুড নেই। আরশির কথায় তামান্না রাগ দেখিয়ে বলে, একদম নাটক করবি না, আজগুবি কথা আমি বলছি না, তুই বলছিস। অযথা আগাম চিন্তা করে বসে আছিস, ভবিষ্যতে কি হবে সেটা কি তুই জানিস? এরপর একটু থেমে আবারও বলে, জ্যোতিষদের মতো ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানে যে জট পাকিয়েছিস সেটা খোল। বলেই তামান্না উঠে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। আরশি এখনো আগের ভঙ্গিতে বসে আছে। সে খুব ভালো করেই জানে তামান্না তার কথাতে রাগ করেছে, কিন্তু সেই বা কি করবে? তার যে ওই রকম ফিলিংস হচ্ছে, মনে হচ্ছে তার জীবনের সত্যি কোনো বড় ঝড় আসতে চলেছে। অপরদিকে বিহান, আদিল, নিহাল, আকাশ, মিতালি, বর্ষা বসে আছে বিহানের রুমে। সবাইয়ের মুখ গম্ভীর, কপালে চিন্তার ভাঁজ, সিরিয়াস কিছু একটা নিয়ে আলোচনা করছে সবাই। হয়তো আগাম বিপদের হাত থেকে বাঁচার পরিকল্পনা আঁটছে তারা 6 বন্ধু মিলে। সবার পরিকল্পনা কথাবার্তার মধ্যে বিহান বলে, নিহাল, কিছু কি খবর পেলি? নিহাল ব্যর্থ কণ্ঠে বলে, না ইয়ার, কোনো খবর পাইনি। যত বিষয়টা খোলসার চেষ্টা করছি ততই যেন যাচ্ছে বিষয়টা জটিল হয়ে। বর্ষা বলে উঠল, আমার মনে হয় লোকটা খুব চতুর, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ। দেখছিস না কিভাবে আমাদের প্রত্যেকটা পদে পদে কাটা বিছিয়ে দিচ্ছে, কিছুতেই বিষয়টি উদ্ঘাটন করতে দিচ্ছে না। আকাশ বলে, হুম, ঠিকই বলেছিস, লোকটা বহুত শেয়ানা মাল, আমাদের প্রত্যেকটা পায়ের ধাপের খবর রাখছে। আদিল বলে ওঠে, রাখতে দে, সময় আমাদেরও আসবে। এখন সময় ওই শালার, ওই জন্যই তো খেলছে, খেলতে দে। সময়টা একবার আমাদের হাতে আসুক, তারপর দেখাবো আর্মিরা কি জিনিস। সবার কথাবার্তার মাঝে এবার বিহান নিজে নীরবতা কেটে বলে, ওদের কলিজা একটু বড় হয়ে গেছে, একটু মাপতে হবে কত বড় হয়েছে। কত বড় কলিজা নিয়ে ক্যাপ্টেন বিহান চৌধুরীর পরিবারের দিকে হাত বাড়িয়েছে দেখতে হবে না? আদিল বলে ওঠে, আমার মনে হয় বেটাদের শান্তির অভাব, আর এই জন্যই তো বাড়িতে হামলা করতে গিয়ে অ্যাসিড দিয়ে হাত পুড়িয়েও শান্তি হয়নি, আবার এখানে আসছে শান্তিতে মরার জন্য। বিহান বলে ওঠে, কালকে যারা এখানে এসেছিল তাদের কোথায় রেখেছিস? বর্ষা বলে ওঠে, কোথায় আবার, রিসোর্টের গুদাম ঘরে। ওদের একটু স্পেশাল আপ্যায়নের প্রয়োজন, রাতে ভালো করে আপ্যায়নটা করে দেই, তোরা কি বলিস? মিতালি বলে ওঠে, আমার তো মন চাচ্ছে এখনই কি ওদেরকে আপ্যায়নটা শুরু করে দেই। বিহান বলে ওঠে, এখন না, মানুষ সন্দেহ করতে পারে, স্পেশাল আপ্যায়নটা রাত্রের জন্যই তোলা রাখ। এখন তোরা যা, সবাই ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আয়। বিহানের কথায় সম্মতি দিয়ে সবাই ওখান থেকে ফ্রেশ হতে চলে যায়। বিহান নিজেও যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে একদম রেডি হয়ে বাহিরে আসে।
বিহান বাহিরে এসে দাঁড়াতেই এক এক করে সবাই রুম থেকে বাহিরে আসে। শুধু দেখা মিলল না আরশির। কিছুক্ষণ যাবৎ অপেক্ষা করে সবাই আরশির জন্য, কিন্তু এরপরেও আসতে না দেখে আঞ্জুমান বেগম পা বাড়ায় ডাকার জন্য। কিন্তু বিহান আঞ্জুমান বেগমকে থামিয়ে দিয়ে বলে, তোমরা সবাই নাস্তা করো, টেবিলে যাও, আমি রেখে আনছি। আঞ্জুমান বেগম ছেলেকে থামিয়ে বলে, তার কোনো প্রয়োজন নেই বাবা, তুই না যা না, আমি ডেকে আনতেছি তো। বিহান মায়ের কথায় ভুরু কুচকিয়ে বলে, কেন, আমি গেলে কি সমস্যা? আমি কি তোমার মেয়েকে খেয়ে ফেলবো যে ভয় পাচ্ছ? এরশাদ চৌধুরী স্ত্রীর কথায় ও ছেলেকে বউয়ের কাছে যেতে না দেওয়ায় বেশ বিরক্ত হলো। যেখানে তাদের বাবা মা হয়ে তারা ছেলে ও ছেলের বউয়ের সম্পর্ককে একবার ঠিক করার চেষ্টা করা উচিত, সেখানে ছেলে নিজেই ঠিক করতে চাইছে, সেখানে তাদের বাবা মা হয়ে বাধা দেওয়ার মোটেও উচিত না। তাই তিনি স্ত্রীর উদ্দেশ্যে বলেন, আঞ্জু, তাড়াতাড়ি চলো, আমার কিন্তু খুব ক্ষুধা পেয়েছে। বিহান যাচ্ছে, ওকে যেতে দাও। এরপর ছেলের উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি গিয়ে ডেকে আনো, আমার আমরা তোমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছি। বলেই তিনি সবাইকে নিয়ে চলে যান। সবাই চলে যেতেই বিহান পা বাড়ায় আরশির রুমের দিকে। আরশির রুমের সামনে এসে বিহান বেশ কয়েকবার কড়া নাড়ে, যদিও দরজায় লক খোলাই আছে, শুধু ভেড়ানো, তারপরেও বিহানের রুমের ভেতরে ঢোকে না। কারণ রুমের ভেতর তার বউ ছাড়া আরো একজন মেয়ে আছে, তাই হুটহাট রুমের ভেতরে ঢোকা উচিত না। বেহান কিছুক্ষণ অপেক্ষা করে, আবারও দরজায় করাঘাত করতে করতে এদিকে ওদিকে তাকায়, আর তখনই দেখতে পায় তামান্নাকে। মেয়েটির রিসোর্টের খোলা জায়গায় ছাউনি দিয়ে ঘেরা একটি জায়গাতে চেয়ারে করে বসে আছে, সাথে কারোর সাথে যেন কথা বলছে। তামান্না ওখানে, আর তার মানে তার বউ রুমে একা। কথাটা ভাবতেই বিহানের মন খুশিতে নেচে উঠল। বউটার সাথে তোর একান্তে কথা বলাই হচ্ছে না, আর কোনো না কোনো কারণে তারা দুজন আলাদা হয়েই যাচ্ছে। এখন যখন বউয়ের সাথে কথা বলার একটু সুযোগ পেয়েছে, তাহলে এটা হাতছাড়া করবে কিভাবে? বিহান এতটাও ভালো মানুষ না, সুযোগের সদ্ব্যবহার করতে সে খুব ভালোই জানে। বিহান দুষ্টু হেসে রুমের ভেতরে প্রবেশ করে বউটাকে একটু জ্বালানোর জন্য, কিন্তু সে রুমের ভেতরে প্রবেশ করে নিজেই যেন ঝলসে যাচ্ছে। বউকে জ্বালাতে এসে নিজেই জ্বলে যাচ্ছে। কণ্ঠনালী রোধ হয়ে আসছে, কোনো কথা বের হচ্ছে না। কপালে বিন্দু বিন্দু ঘামের দেখা মিলেছে। হৃদস্পন্দন বেগতিক হারে বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে কখন জানি খুলে হাতে চলে আসবে। তখন তার বেহায়ার মতো অবলোকন করছে সদ্য শাওয়ার নিয়ে ফিরে আসা মেয়েটিকে। বিহান যত নিজের চোখকে সংযত করার চেষ্টা করছে, তার চোখ তার অবাধ্য হয়ে ততই মেয়েটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সদ্য শাওয়ার নিয়ে এসেছে আরশি, শরীরে শুধু একটি সাদা টাওয়াল প্যাঁচানো, কোমর পর্যন্ত চুলগুলো খুলে রাখা, যেগুলো ছাড়িয়ে লেপ্টে পড়েছে পিঠ জুড়ে। একটা পা ড্রেসিং টেবিলের সামনের চেয়ারের ওপরে রেখে লোশন লাগাচ্ছে। এরকম অবস্থায় একটা মেয়ের ওপর থেকে চোখ সরানো যে বড্ড দায়, তার উপরে যদি হয় তার বিয়ে করা হালাল বউ, তাহলে তো আর কথাই নেই। বিহানের নিজেকে মাতাল মাতাল লাগছে। কোনো মতে নিজেকে কন্ট্রোল করে দুষ্টুমি কণ্ঠে বলে, তুমি কি এখন কোনোভাবে বাসরটা সেরে ফেলতে চাইছো বউ? আচমকা পুরুষালী কণ্ঠে চমকে ওঠে আরশি। চট করে পেছনে ঘুরে তাকিয়ে বিহানকে দেখে স্তব্ধ হয়ে যায়। এই লোক এখানে আসলো কি করে? সে তো দরজার কথা ভাবতেই তামান্নার কথা মনে পড়ে। তামান্না বাহিরে যাওয়ার সময় আরশিকে তাকে বারবার বলে দিয়েছে যাতে করে দরজাটা লক করে বাহিরে যায়, আর এই মেয়ে দরজা খোলা রেখেই চলে গেছে। আরশির ভাবনার মাঝে বিহান মাতাল করা কণ্ঠে বলে ওঠে, কি হলো বউ, উত্তর দিচ্ছ না যে? লজ্জা পাচ্ছ? লজ্জা পেও না, সত্যি করে বলো, তুমি কি এখন বাসরটা ছেড়ে ফেলতে চাইছো? তুমি চাইলে আমার কিন্তু সমস্যা নেই, আমি রাজি। তাহলে কি, বলো, স্টার্ট করি? একে তো বিহানকে এখানে দেখে আরশি স্তব্ধ হয়ে আছে, তার ওপর আবার বিহানের এরকম কথা তার শরীরকে আরো আলাদা একটা শিহরণ বইয়ে দিচ্ছে। বিহানের মাতাল করা চাহনি, নেশাময় কণ্ঠস্বর আরশির শরীরে যেন
রক্তের সঞ্চালন প্রবাহ বন্ধ করে দিচ্ছে। শরীর থরথর করে কাঁপছে, আবার রাগও লাগছে। এই লোকের সাহস কি করে হয় তার রুমে প্রবেশ করার। আরুষি রাগে নিজের অবস্থা, বিহানের চাহনি, নেশালো কণ্ঠ সবকিছু উপেক্ষা করে বলে ওঠে, অসভ্য লোক, আপনার সাহস কি করে হয় আমার রুমে আসার? কার পারমিশন নিয়ে ভেতরে এসেছেন আপনি? বিহান আরশির কথা গায়ে না মেখে রুমের সোফার ওপরে রাজকীয় ভঙ্গিতে বসে আরশিকে বলে, বইয়ের রুমে আসতেও পারমিশন লাগে বুঝি? যদি পারমিশন লেগে থাকে তাহলে বলবো আমি সে পার্সোনাল আরো 2 বছর আগেই সে পারমিশনটা পেয়ে গিয়েছে। বিহানের কথা শুনে আরশি বারুদের মতো জ্বলে ওঠে। তা কার থেকে পারমিশন পেলেন শুনি, যে পারমিশনের জোরে রুমে প্রবেশ করলেন? বিহান আরশির দিকে তাকিয়ে থেকে বলে, কার আবার? ইসলামের। ইসলাম দিয়েছে আমায় সেই অধিকার। শুধু এইটার অধিকার না, আরো অনেক অধিকারই আছে, তুমি চাইলে সেই সব অধিকারও দেখাতে পারি। কি দেখাবো নাকি বউ? আরশি রেগে কটমট করতে করতে বলে, অসভ্য লোক, এইসব বলতে আপনার লজ্জা করে না? বিহান দুষ্টু হেসে সোফা থেকে ওঠে, আরশির দিকে এগিয়ে এসে বলে, বয়স আমার 28 পেরিয়ে যাচ্ছে, এত লজ্জা পেলে বাবা ডাক শুনবো কবে মেয়ে? লজ্জা তো পাবে তুমি, আর সেই লজ্জা সন্তর্পণে ভেঙে দিব আমি। এটা শোনার পরে আরশির রাগ যেন আরো কয়েক মাত্রা বেড়ে গেল। আগের চেয়ে গলায় দ্বিগুণ তেজ নিয়ে বলে, সত্যি কি আপনার মধ্যে লজ্জার লেশমাত্র নেই? যেই বউকে বউ বলে মানেন না তার কাছে এসব বলতে একটুও মুখে বাজছে না আপনার? মুখে বাঁধলে কি আর তোমায় বলতে পারতাম? আর আমি তোমাকে এখনো মানি না মেয়ে। নেহাতি আমি একজন দায়িত্ব এবং কর্তব্যশীল স্বামী, তাই তোমার কখন কি প্রয়োজন সেটা দেখা আমার দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। আর তাই এখন তোমার যেটা প্রয়োজন আমি তো সেটাই। বিহানকে আর বলতে না দিয়ে আরশি বিহানের মুখ চেপে ধরে বলে, অসভ্য পুরুষ, আর একটাবার এইসব অসভ্য কথা মুখে আনলে আমি আপনার মুখ ভেঙে হাতে ধরিয়ে দিব। বলেই আরশি ওখান থেকে যেতে নিলে বিহান পা বাড়িয়ে দেয়, আর আরশি হোঁচট খেয়ে পড়তে নিলে বিহান হ্যাচকা টানে বুকে নিয়ে নেয় আরশিকে। আর এমন সময় কথা বলার শেষে রুমের দরজা ঠেলে ওখানে এন্ট্রি নেয় তামান্না। বিহান আর আরশিকে এমন অবস্থায় দেখে সে দুঃখের সুরে গান গেয়ে ওঠে, বান্ধবী এইভাবে কাটবে কি তবে? তোদের তো হলো বান্ধবী, আর আমার হবে কবে? বল না এভাবেই কাটবে কি তবে? তোদের তো হলো বান্ধবী, আমার হবে কবে? কবে 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 বান্ধবী আমার কবে হবে? বল না বান্ধবী এভাবেই কাটবে কি তবে? তামান্না স্তব্ধ হয়ে আরশির দিকে তাকিয়ে আছে। আহারে বেচারি, যখন রুমে ঢুকেছিল তখন এত কিছু খেয়াল করেনি, শুধু বিহানের বুকে আরশিকে দেখেছিল, আর এতেই বেচারির মনটা জর্জরিত হয়ে যায়। আহারে, তার বান্ধবী তার হাজবেন্ডের সাথে প্রেম লীলা শুরু করে দিয়েছে, অথচ সে এখনো পর্যন্ত বান্ধবীর ভাইকে পটাতে পারলো না। এই দুঃখ সইতে না পেরে সে তো গান গেয়ে ওঠে, কিন্তু যখন গান শেষে বান্ধবীকে পর্যবেক্ষণ করলো তখন যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। সে যে খুব ভুল টাইমে এসেছে সেটা বুঝতে পারলো আরশি। তামান্নাকে এই রকম করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে একবার নিজের দিকে তাকায়, আর তাকিয়ে যেন তার পুরো সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে যায়। সে এতক্ষণ যাবৎ রাগের বশবর্তী হয়ে নিজের অবস্থার কথা ভুলে গিয়েছিল, কিন্তু এখন নিজেকে পর্যবেক্ষণ করতে রাগগুলো যেন কোথায় হারিয়ে গিয়ে লজ্জা ও ভয় জেঁকে ধরলো। সে এতক্ষণ একটা ছেলের সামনে এভাবে ছিল, ভাবতেই তার রক্ত সঞ্চালন বেড়ে গিয়ে শরীর ঘেমে উঠেছে, শরীর মৃদু মৃদু কাঁপছে, কণ্ঠনালী শুকিয়ে আসছে ভয় ও সংকোচে। লজ্জা মেয়েটাকে জেঁকে ধরেছে, সাথে বিহানের এইরকম জড়িয়ে ধরা খেয়াল করতে মেয়েটার শরীরে কাঁপুনি করে ওঠে, আরো বেড়ে যায়। বিহান আরশিকে একদম কাঁপতে দেখে ছেড়ে দেয়। মেয়েটার বেহাল দশা, এখন ছেড়ে না দিলে দেখা যাবে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলবে। বিহান আরশিকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। যাওয়ার আগে অবশ্য বলে গিয়েছে তাড়াতাড়ি রেডি হয়ে খাবার টেবিলে আসতে। বিহান চলে যেতেই আরশি তার জামাটা
আর কাপড় নিয়ে থতমত মুখে ওয়াশরুমে চলে যায়। তামান্না কিছু বলতে গিয়েও আরশির এরকম অবস্থা দেখে আর কিছুই বলল না। কিছুক্ষণ পর আরশি চেঞ্জ করে এসে রোবটের ন্যায় খাটের ওপরে বসে পড়ে। আরশিকে এরকম রোবটের মতো করে বসে চলাফেরা করতে দেখে কিছু একটা মনে পড়তেই দীর্ঘশ্বাস ফেলে তামান্না এগিয়ে এসে বসে। মাথায় হাত রাখতেই আরশি তামান্নাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। আরশির কান্না দেখেও তামান্না কিছুই বলল না। হয় হয়তো সে জানে এই কান্নার কারণ, তাই সে আর কিছুই জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না। উল্টো সে নিজেকে ভেতর থেকে তৈরি করে নিল আজকে সারাদিন এই মেয়েটাকে দেখার জন্য, সামাল দেওয়ার জন্য। কারণ সে জানে আজকের দিনটা আরশির মোটেও ভালো কাটবে না। অপরদিকে বিহান খাবার টেবিলে আসতেই ইশরাক চৌধুরী আরশির কথা জিজ্ঞেস করে। বিহান জানায় রেডি হয়ে আসছে। এরপর তারা অপেক্ষা করতে থাকে আরশি আর তামান্নার জন্য। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পরও যখন আসছিল না, তখন আঞ্জুমান বেগম পুনরায় ডাকতে যাওয়ার জন্য উঠতে নিলে আরশি আর তামান্না ওরা নিজেরাই আসে। আঞ্জুমান বেগম আরশির দিকে তাকাতেই ওনার ভুরু কুঁচকে আসে। মেয়েটা কি কান্না করেছে নাকি? হ্যাঁ, কান্নাই তো করছিল, কিন্তু কেন? নিজের মনের প্রশ্নকে দমাতে না পেরে জিজ্ঞেস করেই বসলো, আরশি, কি হয়েছে মা? তুই কান্না করেছিস কেন? আঞ্জুমান বেগমের কথায় আরশি থতমত খেয়ে যায়। কোনো মতে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে। বলে, কই কান্না করেছি কোথায়? কান্না করিনি তো। আঞ্জুমান বেগম আরশির দিকে তাকিয়ে এগিয়ে এসে বলে, মিথ্যা কেন বলছিস মা? আমি তোর চোখ দুটো দেখেই স্পষ্ট বুঝতে পারি। বোঝাই যাচ্ছে তুই কান্না করেছিস। কি হয়েছে আমায় বল। মায়ের কথা শুনে বিহান আরশির দিকে তাকায়। সত্যি তো, দেখে মনে হচ্ছে মেয়েটি কান্না করেছে। একটু আগেই তো সব ঠিকঠাকই ছিল, তাহলে এইটুকু সময়ের মধ্যে কি হলো? আর এদিকে আঞ্জুমান বেগমের কথা শুনে আরশি অসহায় চোখে তামান্নার দিকে তাকায়। তামান্না হয়তো আরশির চোখের ভাষাটা বুঝতে পারলো, তাই সে নিজেই আঞ্জুমান বেগমের কিছুটা কাছে এগিয়ে গিয়ে কিছু একটা ইশারা করলো। আর এই ইশারা কেউ বুঝতে না পারলেও আঞ্জুমান বেগম ইশরাক চৌধুরী ঠিকই বুঝতে পারলেন। আর এই ইশারাটা বুঝতে পেরে আঞ্জুমান বেগম আর ইশরাক চৌধুরী চোখে মুখে ভয় ও চিন্তার আভাস স্পষ্ট দেখা দিল। বিহান তামান্নার ইশারাটা বুঝতে না পারলেও বাবা মায়ের চোখের ভাষা স্পষ্ট বুঝতে পারলো। এই ইশারায় কি এমন ছিল যেটা তার বাবা মাকে মুহূর্তেই ভীতু করে তুললো? বিহান বুঝতে পারলো না, কিন্তু এইটা বুঝতে পারলো যে কোনো তো কারণ আছে, একটা রহস্য আছে যেটা তার বাবা মা তার থেকে আড়াল করতে চাইছে। আর রহস্যটাই যে তার বউ পূর্ণভাবে জড়িত, এটাও বুঝতে পারছে। কিন্তু কি সেই রহস্য? আঞ্জুমান বেগম আর ইশরাক চৌধুরী আর কোনো প্রশ্ন করেনি আরশিকে। আঞ্জুমান বেগম আরশিকে তাদের পাশে এনে বসায়, আর ইশরাক চৌধুরী নিজের হাতে আরশিকে খাইয়ে দেয়। খাবার টেবিলে সবাই কথাবার্তা বলে হাসাহাসি করছে। আরশি নিজেও ওদের সাথে তাল মিলায়। সে নিজের দুর্বলতা কারোর সামনে প্রকাশ করতে রাজি নয়। আরশিকে স্বাভাবিকভাবে ব্যবহার করতে দেখে ইশরাক চৌধুরী, আঞ্জুমান বেগম এবং তামান্না এরাও স্বাভাবিক হয়ে যায়। কাউকে আর কিছু বুঝতে দেয় না। রহস্যের মধ্যেই ঢাকা পড়ে যায়। খাওয়া দাওয়ার একটা পর্যায়ে তারা ঠিক করে আজকে বিকালে তারা গ্রামে ঘুরতে যাবে। এরপর সবাই খাওয়া দাওয়া শেষে সবাই মিলে ছাউনি দেওয়া ওই খোলা জায়গায় কিছুটা আড্ডা দেয়। আড্ডার এক পর্যায়ে বিহান তার বন্ধুদের কিছু একটা ইশারা করে। বিহানের ইশারা পেতেই তারা তাদের রুমে চলে যায়। ইশরাক চৌধুরী আর আঞ্জুমান বেগম কিছুক্ষণ আগেই তারা হাঁটতে বেরিয়েছে। তামান্নার ফোনে কল আসে, সে দূরে গিয়ে কথা বলছে। এখন এখানে আরশি আর বিহান ব্যতীত কেউ নেই। বিহান যেন এই সময়টারই অপেক্ষায় ছিল। সবাই চলে যেতে বিহান নিজের চেয়ার ছেড়ে আরশির পাশের চেয়ারে এসে বসে। আরশি কিছু বলতে যাবে, তার আগে বিহান থামিয়ে দিয়ে বলে, আপনার হঠাৎ কান্নার কারণটা জানতে পারি? হঠাৎ বিহানের এরকম প্রশ্নে আরশি ভুরু কুঁচকে বলল, কিসের কান্নার কারণ? কে কান্না করলো? কান্নাটা আপনি করেছেন, আর কিসের কান্নার কারণ সেটা আপনিই বলবেন। আমি কোনো কান্না করিনি।
আরশির কথা শুনে বিহান বলে, আপনার কোন কথাকে বিশ্বাস করা উচিত ম্যাডাম, আর কোন কথাকে নয় একটু বলবেন? আমি সত্যি বুঝতে পারছি না। আরশি কোনো কথা না বলে সে তার মতো করে চুপচাপ থাকে। আরশির কোনো উত্তর না পেয়ে বিহান নিজের মনের ভাবনা থেকে বলে, দেখুন ম্যাডাম, আমি জানি না আপনি কোন বিষয় নিয়ে কান্না করেছেন। যদি তখনকার বিষয় নিয়ে কান্না করে থাকেন তাহলে আমি বলবো ভুল করছেন। কারণ আপনি আমার স্ত্রী, আপনার উপর সম্পূর্ণ অধিকার আমার আছে। শুধু এইটুকু ছোঁয়া কেন, এর চাইতেও গভীরভাবে ছুঁয়ে দেওয়ার অধিকার আমার আছে। আর এই ছোঁয়া যদি আপনার কাছে খারাপ লেগে থাকে তাহলে আমি বলবো আপনি এটাতে মানিয়ে নিতে শিখুন। কারণ এখন থেকে এই ছোঁয়া আপনাকে রোজ সহ্য করতে হবে। তবে এখন একটু কম, কিন্তু সময়ের ব্যবধানে এই ছোঁয়া গভীর থেকে গভীরতম হবে। কারণ ক্যাপ্টেন বিহান চৌধুরী নিজের 16 আনা খুব ভালো করে আদায় করে নিতে জানে। এখানে আপনাকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। বিহান এক নাগাড়ে কথাগুলো বলে এবং ওখান থেকে চলে যায়। আরুষির মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সে আগের মতোই চুপচাপ হয়ে বসে আছে। পরিত্যক্ত একটি জায়গা যেখানে মানুষের বসতি নেই বললেই চলে। যতদূর চোখ যায় শুধুই ঝোপঝাড় আর জঙ্গল ছাড়া আর কিছুই চোখে পড়ে না। জায়গাটি একদম ভুতুড়ে পরিবেশের মতো। দিনের বেলায় কি রকম গা ছমছমে একটা ভাব। দিনের বেলাতেই কেউ একা আসার সাহস করবে না, সেখানে রাতে আসা তো অনেক দূরের কথা। আর এমন একটি জায়গায় ইটের ভাঙাচোরা একতলা ভবনের সামনে দাঁড়িয়ে আছে চার বন্ধু, বেহান, আদিল, নেহাল, আকাশ। তারা কিছুক্ষণ আগে এখানে এসেছে। তাদের কাছে পাক্কা খবর আছে এখান থেকে কোনো অনৈতিক কাজ চালানো হয়। আর সেটা কি কাজ সেটারই সন্ধানেই ওদের এখানে আসা। মেয়েদের আনা হয়নি কারণ মেয়েদের আনলে ওখানে সবাই সন্দেহ করতে পারে, এই জন্য। আদিল আশপাশটা ভালো করে চোখ বুলিয়ে দেখে। একেবারে তাদের অনৈতিক কাজের জন্য খুব ভালো একটা জায়গা বেছে নিয়েছে। নিহাল বলে ওঠে, তাই তো দেখছি, একদম জনমানব শূন্য পরিত্যক্ত একটা জায়গা। খুব আরামসে মনে হয় কাজগুলো চালিয়ে যেতে পারে। আকাশ বলে উঠল, ওদের আরামের ঘুম হারামের জন্যই তো আমরা এসেছি। ওই শকুনের দল ভেবেছিল হয়তো তাদের এই গোপন আস্তানার কথা কেউ জানতে পারবে না, কিন্তু তাদের ব্যাড লাক, এই কথাটা আমাদের কান পর্যন্ত চলে গেছে। আদিল বলে উঠল, যেটুকু একটু বুদ্ধিমান ভেবেছিলাম সেই বুদ্ধিটুকুও তো এদের মাথায় নেই দেখছি। এত গোপন আস্থানা, আর কোথাও কোনো পাহারাদার নেই। নিহাল বলে উঠল, নিজেকে মনে হয় খুব শিয়ানা মনে করে বুঝলি। ভেবেছে এখানে কেউ আসবে না, নিশ্চিন্তে তাদের কাজ চালিয়ে যেতে পারবে। এজন্যই মনে হয় পাহারাদার রাখেনি। বিহান এতক্ষণ যাবৎ খুব সূক্ষ্মভাবে আশপাশটা পর্যবেক্ষণ করছিল, কিন্তু এবার নিহালের কথা শুনে মুখ খোলে। তোরা যতটা সহজভাবে ব্যাপারটা নিচ্ছিস এটা কিন্তু মোটেও এতটাও সহজ না। আমার তো এখন সন্দেহ হচ্ছে যে বুদ্ধি ওদের মাথায় নেই নাকি তোদের। বিহানের কথা শুনে নিহাল বলে ওঠে, মানে কি বলতে চাইছিস? বিহান কোনো কথা না বলে আবারও চারপাশে নজর বোলাতে বোলাতে বলে, ভেতরে চল, গেলেই বুঝতে পারবি। বিহানের কথা মতোই সবাই বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়। যাওয়ার আগে অবশ্য তাদের কোমরে গুজে রাখা লোডেড বন্দুকটাও বের করে হাতে নেয়। এরপর খুব ধীরে সুস্থে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে। কিন্তু বাড়ির ভেতরে আশ্চর্যজনকভাবে কেউ নেই, একদম ফাঁকা। কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই। তারা কি কোনোভাবে তাদের আসার কথা জেনে গিয়েছে? আদিল বলল, এইটা কি হলো, কোথায় গেল সব? নিহাল বলে উঠল, সেটাই তো কথা, কোথায় গেল সবাই? কোনোভাবে কি আমাদের আসার আগাম বার্তা পেয়েছিল তারা? আকাশ বলে ওঠে, সেটাই তো মনে হচ্ছে। বিহান রাগে ফুঁসছে, এত কষ্ট করে এই দলের খোঁজ পেয়েছিল তারা, কিন্তু এখন হাতছাড়া হয়ে গেল। এদের ধরতে পারবে তারা, তাদের আসল লক্ষ্যে কিছুটা হলেও এগোতে পারবে। কিন্তু এরাও পালিয়ে গেল। গেল তো গেলই, সমস্ত তথ্য প্রমাণ সঙ্গে নিয়ে গেল। তাদের অনেক খোঁজাখুঁজির পরেও তেমন কিছু মিলল না। সবাই হতাশ হয়ে এদিকে ওদিকে তাকায়। আকাশ এদিকে ওদিকে চোখ ঘোরাতেই দুইটা ছবি চোখে পড়ে। আকাশ অবাক হয়ে ছবি দুটোর দিকে তাকিয়ে বলে, গাইস, বাম সাইডের দেওয়ালের ওপরে তাকা। আকাশের কথা অনুযায়ী সবাই বাম সাইডের দেওয়ালের ওপরের দিকে তাকায়, তাকিয়ে যেন অবাকের
অষ্টম আশ্চর্যের পর্যায়ে যায়। দেওয়ালে দুটো ছবি টানানো। প্রথম ছবিটির মহিলাটিকে চিনতে না পারলেও পাশের ছবিটি দেখে বিহানের কলিজাটা শুকিয়ে ওঠে। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে, অপ্রত্যাশিতভাবে হলেও। এখানে আরশির ছবি টানানো। আর শুধু যে টানানো তাই নয়, ছবির উপরে লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া, যেন তাদের নেক্সট টার্গেট আরশি। বিহান মোটেও প্রস্তুত ছিল না এরকম কিছু দেখার জন্য। বিহান কোনো মতে নিজেকে শক্ত করে দুইটা ছবি নিয়ে আশেপাশে চোখ বুলিয়ে চলে আসে। সবাই রিসোর্টে ফিরে এসে ফ্রেশ হয়ে খেয়ে নেয়। শুধু খাবার গলা দিয়ে নামে না বিহানের। কোনো মতে অল্প একটু খেয়ে খাওয়ার টেবিল থেকে উঠে আসে। আদিলরা কিছু বলতে গিয়েও থেমে যায়। তারা বুঝতে পারছে এখন বিহানের মনের অবস্থাটা, তাই কেউ আর কিছুই বলে না। সবাই যে যার মতো করে খাবার খেয়ে চলে যায় রেডি হতে। তারা 11টার সময় বেরিয়েছিল আর ফিরেছে 4টার সময়। তাদের কথা ছিল দুপুরের পরপরই তারা বেরোবে গ্রাম দেখার উদ্দেশ্যে। যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই আর কেউ লেট করতে চায় না, চলে যায় রেডি হওয়ার জন্য। বেহান দাঁড়িয়ে আছে পুকুরের শান বাঁধানো ঘাটে, দৃষ্টি তার পুকুরের স্বচ্ছ পানিতে। এক মনে তাকিয়ে থেকে কিছু একটা ভাবছে। বিহানের ভাবনার মাঝেই অনুভব করে তার পাশে কেউ এসে দাঁড়িয়েছে। একবার চোখ ঘুরিয়ে পাশে তাকিয়ে আরশিকে দেখে আবারও দৃষ্টিটা সরিয়ে পানির দিকে তাকায়। বিহানকে কথা বলতে না দেখে আরশিও আর কোনো কথা বলে না, সেও চুপচাপ বিহানের পাশে এসে দাঁড়িয়ে থাকে। তাদের মধ্যে অনেকটা সময় বয়ে যায় নীরবতায়। এক পর্যায়ে নীরবতা ভেঙে আরশি বলে, কি হলো ক্যাপ্টেন সাহেব, কি নিয়ে এত চিন্তা করছেন? আরশির কথা শুনে বিহান ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটিয়ে বলে, বউয়ের চিন্তা করছি ম্যাডাম। বউকে কিভাবে পটাবো সেই চিন্তা করছি। আপনার কাছে যদি ভালো বউ পটানোর বুদ্ধি থাকে তো আমাকে একটু দিবেন, ধার দিতে পারেন। বিহানের কথা শুনে আরশি বিহানের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর বলে, ভুল পথে পা বাড়াচ্ছেন ক্যাপ্টেন। এই পথে পা বাড়িয়েন না, ঝলসে যাবেন। আপনি যেদিকে পা বাড়াচ্ছেন সেটা একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। এখানে পা বাড়ানো মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। আরশির কথা শুনে বিহান স্বচ্ছ পানির ওপর থেকে চোখ সরিয়ে এবার আরশির দিকে তাকিয়ে বলে, জানি ম্যাডাম, জেনে শুনেই পা বাড়িয়েছি। আর আপনাকেও একটা কথা জানিয়ে দেই, আপনি যদি জ্বলন্ত অগ্নিকুণ্ড হন, তাহলে আমি উত্তাল সমুদ্র হয়ে আপনার অগ্নিশিখা নিভিয়ে দিব। আপনি যতই জ্বলবেন ততই আমাকে পোড়ান না কেন, আপনাকে তো শান্ত হতেই হবে। আমার মাঝে এসেই মাথা রাইখেন। কথাগুলো বলে বিহান আর এক মুহূর্তও দেরি না করে ওখান থেকে চলে যায়। বিহান চলে যেতেই আরশির চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। বিহানের যাওয়ার দিকে তাকিয়ে আরশি বিড়বিড়িয়ে বলে, আমি জানি মিস্টার, আপনার এই ভালো লাগা, এই চাওয়া আমার প্রতি ততদিনই সীমাবদ্ধ থাকবে যতদিন না আমার অতীত আপনার সামনে আসছে। একবার আমার অতীত আপনার সামনে আসলে এই ভালো লাগা এক নিমিষেই উধাও হয়ে যাবে। কথাগুলো বলে তাচ্ছিল্যের হাসি হাসে আরশি। আরশি মন খারাপ করে এক সাইডে দাঁড়িয়ে আছে, কখন জানি কেঁদে ফেলবে ফেলবে ভাব। মূলত আজকে ইশরাক চৌধুরী আর আঞ্জুমান বেগম তারা বাড়িতে ব্যাক করেছে। তারা যখন গ্রামে ঘুরতে বেরোবে তখন ইশরাক চৌধুরী এসে বলেন তাদের আজকে ব্যাক করতে হবে। হঠাৎ অফিসের কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য তাদের যেতে হবে। আর এটা শোনার পর থেকেই আরশির মন খারাপের শেষ নেই। আরশি ইশরাক চৌধুরী আর আঞ্জুমান বেগমকে ছাড়া কিছুতেই এখানে থাকবে না। কিন্তু বিহান তাকে যেতে দিতে নারাজ। কিছুতেই আরশিকে যেতে দিতে রাজি হচ্ছে না। তার কথা, তারা সবাই একসাথে ঘুরতে আসছে, আবার একসঙ্গে ঘুরে তারপরে বাড়ি ফিরবে। একা কেউ এখান থেকে যেতে পারবে না। তার বাবা মায়ের কাজ আছে, তারা যাক। তাদের তো কোনো কাজ নেই, তাই তারা যাবে না। কিন্তু আরশি কিছুতেই বিহানের কথা শুনছিল না, জোর করেই যাচ্ছিল যে সে এই বাড়িতে যাবে। আর এই জেদ করা নিয়ে অবশ্য বিহান বেশ কয়েকটা ধমকও দিয়েছে। আর সেই থেকেই আরুষি মুখে কুলু পেটে টলমল চোখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বিহান অবশ্য সেদিকে কোনো ভ্রুক্ষেপ করেনি। সে তার মতো করে বাবা মাকে বিদায় জানিয়ে সবাইকে নিয়ে বেরিয়েছে গ্রামে ঘোরার উদ্দেশ্যে। বিহান, নিহাল, বর্ষা, আদিল, মিতালি
তারা সামনে হাঁটছে। তাদের থেকে কিছুটা দূরে আরশি, তামান্না, আকাশ হাঁটছে। আরশির মন খারাপ হওয়াতে সে খুব ধীর গতিতে হাঁটছে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। আর তাকে সঙ্গ দিয়ে গল্প করতে করতে হাঁটছে তামান্না আর আকাশ। অল্প সময়ের মধ্যেই আকাশ বেশ ভালোই বন্ধুত্ব জমিয়ে নিয়েছে আরশি আর তামান্নার সাথে। এখন তারা বেশ স্বাচ্ছন্দ্যে একে অপরের সঙ্গে কথা বলতে পারে। তারা সকালে গ্রামের পিচ ঢালা রাস্তা দিয়ে হাঁটছে। রাস্তার দুই সাইড দিয়ে সারিবদ্ধভাবে গাছ লাগানো। রাস্তার দুই সাইড দিয়েই ধান ক্ষেত। তারা এখনো গ্রামের ভেতরে ঢোকেনি, তাই আশপাশ বেশ ফাঁকা, বাড়িঘর খুব একটা নেই। তারা যেই দিকেই তাকাচ্ছে শুধু সোনার মতো ঝলকানো ধান ক্ষেত চোখে পড়ছে। বিকালের হালকা রোদ ধান গাছের গায়ে লাগিয়ে সৌন্দর্য যেন কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে। বিকালের হালকা রোদ, স্নিগ্ধ বাতাস মনকে যেন শীতল করে দিচ্ছে। মনের ভেতরে খারাপ লাগাগুলো বাতাসের সঙ্গে ভাসিয়ে নিয়ে গিয়ে মনকে উৎফুল্ল করে তুলেছে। তারা আরো কিছু দূর এগিয়ে যায়। গিয়ে চোখে পড়ে কৃষিদের ব্যস্ততা, ক্লান্ত চেহারা, ঘামে ভিজে জবুথবু হওয়া শরীর। তারপরে মুখে রয়েছে এক প্রশান্তির হাসি। হয়তো এই নতুন ফসল ঘরে তোলার আনন্দ তাদেরকে কষ্টগুলোকে মনে করতে দিচ্ছে না। কয়েকজন মহিলাকেও দেখা যাচ্ছে, তারা কলস ভর্তি পানি ও হালকা খাবার নিয়ে এগিয়ে যাচ্ছে প্রিয়জনের কাছে। স্কুল ছুটি হওয়াতে বাচ্চারা ঘাড়ের ব্যাগ ঝুলিয়ে দল বেঁধে হেলে দুলে হেঁটে যাচ্ছে বাড়ির দিকে। কয়েকজন লোক সাইকেল নিয়ে বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে ফিরছে। কি সুন্দর এক মনোমুগ্ধকর পরিবেশ! এই পরিবেশে কি মন খারাপ করে থাকা যায়? হুম, যায় না। তাই তো আরশিও পারল না মন খারাপ করে থাকতে। ঠোঁটের কোণে ফুটে উঠল এক মিষ্টি হাসি। আরশির মুখে হাসি ফোটাতেই হঠাৎ করে বিহান পেছনে ফিরে তাকায়। আরশিকে হাসতে দেখে তার ঠোঁটের কোণেও স্মিত হাসি ফুটে ওঠে। তার বউয়ের এই এতক্ষণে হয়তো একটু মনটা ভালো হয়েছে। এরপর কিছু একটা ভেবে আকাশের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে তামান্নাকে নিয়ে সামনে এগিয়ে যেতে। বিহানের ইশারার মানে বুঝতে পেরে আকাশ তামান্নাকে ইনিয়ে বিনিয়ে ওখান থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এরপর বিহান পেছনে ঘুরে আরশির দিকে এগিয়ে এসে বলে, এখনই কি এই অধমের ওপর থেকে রাগ কমেনি ম্যাডাম? বিহানের কথা শুনে আরশি চমকে পাশ ফিরে তাকায়। আসলে সে কোনো এক ভাবনার জগতে ডুবে সামনের দিকে হাঁটছিল। আশেপাশে কোনো ধ্যান ছিল না, তাই হঠাৎ বিহানের কথা শুনে কিছুটা চমকে উঠেছে। আরশি নিজেকে সামলিয়ে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলে, আমি আবার কার উপরে রাগ করলাম? আরশির কথায় বিহান বলে, কেন, আপনার এই অধম স্বামীর উপর? বিহানের কথা শুনে আরশি চমকে পাশ ফিরে তাকায়। আসলে সে কোনো এক ভাবনার জগতে ডুবে সামনের দিকে হাঁটছিল। আশেপাশে কোনো ধ্যান ছিল না, তাই হঠাৎই বিহানের কথা শুনে কিছুটা চমকে উঠেছে। আরশি নিজেকে সামলিয়ে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলে, আমি আবার কার উপরে রাগ করলাম? আরশির কথায় বিহান বলে, কেন, আপনার এই অধম স্বামীর ওপর? বিহানের কথা শুনে আরশি একটু মুচকি হেসে বুকে দুই হাত আড়াআড়ি বেঁধে আবারও হাঁটা ধরে। বিহানও আরশির সাথে ধীর গতিতে হাঁটে। এরপর আরশি বলে, রাগ করার কারণ? বিহান স্বাভাবিক কণ্ঠেই বলে ওঠে, তখন ধমক দিয়েছিলাম বলে। বিহানের কথা শুনে আরশি বলে ওঠে, আপনি ধমক দিলেই আমাকে রাগ করতে হবে? আরশির কথা শুনে বিহান ভুরু কুঁচকে আরশির দিকে তাকিয়ে বলে, রাগ করনি বলছো তাহলে? আরশি আবারও মুচকি হেসে বলে, একটুও না। রাগ এত সস্তা জিনিস না মিস্টার, যে যে কারোর সাথে কথায় কথায় যে কারোর উপরে রাগ চলে আসবে। আরশির কথা শুনে বিহান হঠাৎ থেমে যায়। বুকের ভেতর এক চিনচিনে সূক্ষ্ম ব্যথা অনুভব করতে পারে। এই ব্যথাটাকে অগ্রাহ্য করে বিহান মুচকি হেসে বলে, আমি তোমার কেউ না বলছো? বিহানের কথার উত্তর না দিয়েই আরশি পাল্টা প্রশ্ন করে বলে, কেন, আমার কেউ হন বলছেন? বিহান এক শুকনো ঢোক গিলে বলে, তুমি হয়তো ভুলে গিয়েছো, আমি তোমার হাজবেন্ড। আরশি আগের ন্যায় স্বাভাবিক কণ্ঠেই বলল, আপনিও হয়তো ভুলে গিয়েছেন, আপনি আমায় কখনো বউ বলে মানেননি। মায়ের জন্য বাধ্য হয়েই বিয়েটা করেছিলেন। আর শুধু তাই নয়, আপনি এই বিয়ের কারণে রাগ করে বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন। বাবা মায়ের সাথে যোগাযোগ পর্যন্ত ঠিকমতো করেননি।
এইসব তো দেখি আপনিও ভুলে গেছেন। বিহান মলিন হেসে বলে, শুধু কি আপনাকে বিয়ে করার কারণে রাগ করে বাড়ি ছেড়েছিলাম ম্যাডাম? না, না, কি অন্য কোনো কারণ ছিল? বিহানের কথা শুনে আরশি বিহানের দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলে, মানে কি বলতে চাইছেন? বিহান স্বাভাবিক কণ্ঠেই বলে, এটাই বলতে চাইছি ম্যাডাম, যে কখনো কারোর সম্পর্কে পুরোটা না জেনে কথা বলতে নেই। হতেই পারে যে মানুষটা তখন পরিস্থিতির শিকার ছিল, কিংবা যে পথে হেঁটেছিল সেই পথ থেকে ফেরবার কোনো উপায় ছিল না। এটুকু বলে বিহান নিজের হাঁটার গতি বাড়িয়ে দেয়, এগিয়ে যায় সামনের দিকে, আর পেছনে রেখে যায় আরশিকে। আরশি স্থির চোখে বিহানের গমন পথে তাকিয়ে থাকে কিছুক্ষণ সময়, আর মনে মনে ভাবে, কি বলতে চাইছিল মানুষটা? সেই ইচ্ছে করে বাড়ি ছেড়ে যায়নি, সেই ইচ্ছে করে বাবা মায়ের থেকে এত দূরে থাকেনি। তাহলে কেন থেকেছিল? কি এমন পরিস্থিতি ছিল যার কারণে এতদিন পরিবার থেকে আলাদা থাকতে হলো? আরশির ভাবনার মাঝে তামান্না দৌড়ে আসে আরশির কাছে, এগিয়ে এসে বলে, কি রে জানে যান, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তামান্নার কথায় আরশি নিজের ভাবনাকে দমিয়ে রেখে বলে, কিছু না, তুই আমায় রেখে একা চলে গিয়েছিলিস কেন? তামান্না অপরাধীর ন্যায় বলে, বিশ্বাস কর জানেন যান, আমি ইচ্ছে করেই তোকে ফেলে যাইনি। আকাশ ভাইয়ার সাথে গল্প করতে করতে কখন এগিয়ে গিয়েছি বুঝতেই পারিনি। সরি জানেন যান, আর এমন হবে না, পাক্কা প্রমিস। আরশি তামান্নার হাত ধরে সামনের দিকে এগোতে এগোতে বলে, হয়েছে, আর সরি বলা লাগবে না, চল সবাই। অনেকটা এগিয়ে গিয়েছে। তামান্না আর বাধা দেয় না, এগিয়ে যায় সামনের দিকে। কিছুটা এগিয়ে আসতেই দেখে সবাই দাঁড়িয়ে আছে তাদের জন্য। আরশি তামান্নাকে আসতে দেখে বর্ষা বলে ওঠে, আরে আরশি, তুই কই? পেছনে পড়ে গিয়েছিলে তো, কখন সেই থেকে তোমার অপেক্ষা করছি। আরশি একটু মুচকি হেসে বলে, এই তো আপু, এখানেই ছিলাম। আরশির কথায় এবার মিতালি বলে ওঠে, হ্যাঁ, এখানে ছিলে আর এখানেই থাকো, আর পিছনে পড়ে যেও না। তোমায় কোথাও হারিয়ে ফেললে আঙ্কেল আন্টি আমাদের জীবন কবজ করে নিবে। মিতালির কথা শুনে আরশি শুধু একটু মুচকি হাসে, কিন্তু কিছুই বলে না। বিহান মিতালির উদ্দেশ্যে বলে ওঠে, তোরা কি এখানে দাঁড়িয়ে থাকবি নাকি সামনের দিকেও এগোবি? মিতালি এবার সবাইকে তাড়া দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, চলো সবাই সামনের দিকে যাই। আদিল মিতালির সঙ্গে তাল মিলিয়ে বলে ওঠে, হ্যাঁ চল, তোদের সামনে এক কাকার চায়ের দোকান নিয়ে যায়। আর কাকা না দারুণ চা বানায়, আর আশেপাশের জায়গাটা অবশ্য সুন্দর নিরিবিলি। আদিলের কথা শুনে বর্ষা চোখ ছোট ছোট করে বলে, সে না হয় বুঝলাম, সে দারুণ চা বানায়, কিন্তু তুই কি করে জানলি? আদিল সামনের দিকে এগোতে এগোতে বলে, কারণ আমি এখানে সকালে এসেছিলাম আর চা খেয়েছিলাম তাই। হয়েছে শান্তি এবার? হ্যাঁ চল। এরপর সবাই যায় সেই কাকার দোকানের। জায়গাটা সত্যি অসাধারণ, একদম নিরিবিলি, কোলাহল শূন্য। এখন ধানের কাজের সময় হওয়ায় খুব একটা মানুষ নেই, সবাই যে যার কাজে ব্যস্ত, তাই দোকানটাও ফাঁকা, কোনো মানুষ নেই। দোকানের সামনে তিনটা বড় বড় টুল রাখা আছে, এক একটা টুলে 5 থেকে 6 জন অনায়াসে বসতে পারে, তাই যে যার মতো করে বসে পড়ে। বিহান তাদের সবাইকে চায়ের অর্ডার দেয়। কিছুক্ষণের মধ্যে বৃদ্ধটি চা নিয়ে সবাইকে দেয়। সবাই চায়ে চুমুক দিয়েই চায়ের বেশ প্রশংসা করে। সবাই তৃপ্তি সহকারে চা খায় আর গল্প করে। শুধু চা নিয়ে বসে থাকে আরশি। আরশিকে বসে থাকতে দেখে নিহাল বলে, কি হয়েছে আরশি, চা খাচ্ছ না কেন? এই তো খাচ্ছি ভাইয়া। কই খাচ্ছ? তোমার চা তো যতটুকু ততটুকুই আছে, তোমার কি চা পছন্দ না, ওই জন্যই খাচ্ছ না? নিহালের কথায় আরশি তাড়াহুড়ো করে বলে, না না ভাইয়া, আচ্ছা, আমার অনেক পছন্দ। তাহলে খাচ্ছ না কেন? এবার আরুষিকে কিছু বলার সুযোগ না দিয়ে তামান্না বলে, আসলে ভাইয়াও গরম চা খেতে পারে না, আর ওকে সব সময় কেউ না কেউ চা একটু ঠান্ডা করে দেয় তারপরে খায়, এই জন্য এখন ওর গরম চা খেতে একটু প্রবলেম হচ্ছে। এরপর আরুষির উদ্দেশ্যে বলে, জানিস জান, তুই একটু ওয়েট কর, আমার আর একটু আছে, এইটুকু খেয়েই তোকে জড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তামান্নার কথা শুনে বিহান বলে, তার আর কোনো প্রয়োজন নেই, তুমি তোমার চা আস্তে ধীরে খাও, আমি ওরটা জুড়িয়ে দিচ্ছি। বলেই বিহান আরশির হাত থেকে চায়ের কাপটা নিয়ে নেয়। আরশি কিছু বলতে গিয়েও থেমে যায়, কোনো এক অদৃশ্য বাধার কারণে কিছু বলতে পারে না। বিহান নিজের চা খাওয়া থামিয়ে আরশির চায়ের কাপে ফু দিয়ে ঠান্ডা করতে থাকে। তখন পাশ থেকে আকাশ তামান্নার উদ্দেশ্যে বলে,
তামান্না একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দিবা? তামান্না চায়ের কাপে চুমুক দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, জি ভাইয়া, করেন, সমস্যা নেই। উত্তর দেওয়ার মতো প্রশ্ন হলে অবশ্যই দিব। আকাশ তামান্নার সম্মতি পেয়ে বলে, তুমি আরুষিকে জানের জান কেন বলো? না মানে বলতেই পারো, সমস্যা নেই। অনেকটাই বেস্ট ফ্রেন্ডকে আদরে নামে জান বলে ডাকে, কিন্তু তুমি জান না বলে জানের জান বলে, তাই আর কি প্রশ্ন করলাম, কিছু মনে করো না। আকাশের কথা শুনে তামান্না হেসে বলে, না না ভাইয়া, এখানে কিছু মনে করার কিছুই নেই। আর রইলো ওকে জানের জান বলার, ওর তো আমার জানের জান, আর ওই জন্যই জানের জান বলে ডাকি। আকাশ বুঝতে না পেরে বলে, মানে বুঝলাম না। আরুষি আবারও হেসে বলে, মানে হচ্ছে ও আমার জানের জান, মানে যে আমার জান ও তার জান, ওই জন্যই আরুষি আমার জানের জান। আর আমি যার জন্য বাঁচি সে আরুষির জন্য বাঁচে। এবার বুঝেছেন? আকাশ ভাবুক ভঙ্গিতে বলে, বুঝেছি আবার বুঝিনি দুটোই। এত বুঝে তোমার কাজ নেই, চুপচাপ খা। আকাশকে কথাটা বলে হাতে থাকা চায়ের কাপটা আরশির দিকে বাড়িয়ে দেয়। আরশিও বিনা বাক্যে চায়ের কাপটা হাতে নিয়ে কয়েক চুমুক দেয়। আরশির জীবনে পরিবারের বাহিরে এই প্রথম কেউ তাকে চা ঠান্ডা করে দিল। কথাগুলো ভাবতে ভাবতেই আরশি এদিকে ওদিকে চোখ ঘোরায়, তখন চোখ যায় একটি পুকুরের ওপর। পুকুরটা তাদের থেকে একটু দূরে। পুকুরটিতে অনেকগুলো ছেলে মেয়ে একসঙ্গে দল বেঁধে গোসল করছে, সাঁতার কাটছে, আবার পুকুরের পানিতে কি কি যেন খেলাও খেলছে। কিন্তু আরশির চোখ আটকে যায় একটি দৃশ্যে। একটি মেয়ে পুকুরে নেমে তার মায়ের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে, আর তার মা হাতে একটা লাঠি নিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। বারবার ওই বাচ্চা মেয়েটাকে উঠতে বলছে, কিন্তু বাচ্চা মেয়েটা কিছুতেই উঠছে না তার মায়ের ভয়ে। মেয়েটাকে উঠতে না দেখে মেয়েটার মা রাগ করে আরো বকা দিতে গেলে একটি ছেলে দৌড়ে এসে মহিলাটিকে থামিয়ে, সম্ভবত ওটা ওনার ছেলে। ছেলেটা অনেক বুঝিয়ে তার মাকে পাঠিয়ে দিয়ে মিষ্টি হেসে বোনের দিকে তাকিয়ে ও উঠতেই বলে। মেয়েটি ও ভাইকে দেখে নির্ভয়ে উঠে আসে, যেন তার ভাই একমাত্র নিরাপদ স্থান। এই দৃশ্য দেখে আরুষি চোখের পানি চলে আসে, মনে পড়ে যায় তার কিছু শৈশবের স্মৃতি। আগে আরুষি এরকম ভাবে পুকুরে গোসল করত ঘন্টার পর ঘন্টা, কিন্তু ওঠার নাম থাকতো না। তার মা রাগ করে লাঠি নিয়ে আসতো তাকে মারার জন্য, কিন্তু মারার আগেই তার ভাই কোথা থেকে যেন দৌড়ে এসে তাকে ঠিক এভাবে বাঁচিয়ে নিত। কতই না সুন্দর ছিল আগের দিনগুলো। ভাবতেই আরশির দলা পাকানো কান্নাগুলো আরো বেরিয়ে আসতে চায়। আরশি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বিহান কি মনে করে আরশির দিকে তাকায়। আরশির চোখে পানি দেখে বিহানের ভুরু কুঁচকে আসে। কি হলো আবার এই মেয়েটার, আবার কান্না কেন করছে? বিহান নিজের ভাবনা রেখে আরশির দৃষ্টি অনুসরণ করে সেই দিকে তাকায়, হয়তো কিছু বুঝতে পারে, তাই আর কিছুই বলে না। আরশি চায়ের কাপ হাতে নিয়ে একটু সেই দিকে এগিয়ে যায়। তার ফোনে তার ফোনে ওখানে রেখে কিছু দূর এগিয়ে যেতেই ওর ফোনটা বেজে ওঠে। ফোনের ওপরে ভেসে ওঠা নামটা দেখে তামান্না খুশিতে চেঁচিয়ে আরুষিকে ডাক দেয়। আরুষি তামান্নার এইরকম চেঁচানোতে বিরক্ত হয়ে এগিয়ে এসে ফোনটা হাতে নিয়ে ফোনের দিকে তাকাতে আরুষির সমস্ত বিরক্তি কেটে যায়। খুশি মনে ফোনটা রিসিভ করে, কিন্তু আরুষিকে বলার সুযোগ না দিয়ে ফোনের ওপাশ থেকে এক নাগাড়ে কি কি যেন বলে গেল। আরশি শেষের দিকে ঠিক আছে বলেই ফোনটা কেটে দিতে যাবে, এমন সময় তামান্না একটু উচ্চ স্বরে গেয়ে ওঠে, তোমার দেখিবার মনে চায়, দেখা দাও আমায়, আরে দেখা দিয়ে শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। দেখা দিয়ে শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। তামান্না এটুকু গাইতে গাইতেই আরশির রাগী দৃষ্টি ওর দিকে তাকায়। আরশির এইরকম রাগান্বিত দৃষ্টি দেখে তামান্না বুঝতে পারে সে ভুল সময়ে ভুল গান গেয়ে ফেলেছে। তামান্না অসহায় মুখে আরশির দিকে তাকায়। এমন সময় আকাশ বলে, আরে থামলে কেন, গাও না। তোমার গলা জাস্ট অসাধারণ। তুমি এত সুন্দর গান গাও আমার বিশ্বাস হচ্ছে না। আকাশের কথায় তামান্না কোনো প্রতি উত্তর করে না, চুপচাপ আগের ন্যায় আরুষির দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই ওপাশ থেকে ফোনটা কেটে দেয়। আরুষি দীর্ঘশ্বাস ফেলে।